বন্ধুরা চলে এলাম স্পোর্টস লাভার্স এই চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, 9 তারিখ অর্থাৎ কাল যে বড় ম্যাচ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ইন্ডিয়ান সমর্থকরা যারা ভাবছেন যে ইন্ডিয়া অতি সহজে জিততে পারে তারা কিন্তু ভুল, কারণ টিমটা নিউজিল্যান্ড। আর আপনারা জানেন নিউজিল্যান্ডও কিন্তু অসাধারণ খেলে ফাইনালে উঠেছে। তারা কিন্তু পাকিস্তানের মাটিতে সাউথ আফ্রিকাকে হারিয়ে তবে কিন্তু এই ফাইনালে উঠেছে। তো আজকের আমাদের আলোচনা হচ্ছে ফাইনালে কোন প্লেয়ার ইম্প্যাক্ট ফেলতে পারে, কোন প্লেয়ার কেমন খেলবে, কাদের উপর নজর থাকবে দুটো টিমের, তাদের নিয়েই আজকে আলোচনা। আর ভারতীয় হিসাবে চাইবো তো ফাইনাল যাতে ইন্ডিয়া জেতে, তবে জেতাটা কিন্তু টাফ হবে। অসাধারণ ক্রিকেট হবে, দুটো টিমের কাছ থেকেই ভালো ক্রিকেট দেখবো আমরা, কারণ ক্রিকেট এমন একটা খেলা যতক্ষণ না ক্রিকেটের লাস্ট বল হচ্ছে ততক্ষণ কিন্তু বলা যায় না কে জিতবে। আর সেই কারণে কিন্তু আজকে এই আলোচনা। প্রথমে আসি টিম ইন্ডিয়ার যে 4 জন প্লেয়ার যাদের উপরে খুব নজর থাকবে এই ম্যাচে। তাদের মধ্যে প্রথমেই হচ্ছে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। শুভমান গিল কিন্তু বাংলাদেশের খেলাটায় যে সেঞ্চুরিটা করেছিল তারপর দিয়ে কিন্তু সেইভাবে শুভমান গিলের ফর্ম নেই বা খেলতে পারছে না। এই জায়গাটা একটু চিন্তায় থাকবে। ওপেনিংয়ে শুভমান গিলের কিন্তু ফর্মটা দরকার আছে। আর বোলিংয়ে আমার কুলদীপ যাদবের জায়গায় যদি ওয়াশিংটন সুন্দরকে খেলানো যায় সেক্ষেত্রে কিন্তু একটু প্লাস পয়েন্ট হলেও থাকবে, কারণ কুলদীপ যাদব সেইভাবে উইকেট পাচ্ছে না। মেন স্পিনার যদি উইকেট না পায় টিমে কিন্তু একটু অসুবিধা হয় কম্বিনেশনে। আর সেই জায়গায় যদি ওয়াশিংটন সুন্দরকে খেলায় সেখানে সুবিধাটা কোথায় পাবে? নিউজিল্যান্ড টিমে কিন্তু লেফট হ্যান্ডার ব্যাটার বেশি। ওয়াশিংটন সুন্দর মূলত অফ স্পিন বলটাও করে, ব্যাটটাও ভালো করে। তো সুতরাং যদি ওয়াশিংটন সুন্দরকে কুলদীপ যাদবের জায়গায় খেলানো যায়, লেফট হ্যান্ড ব্যাটসম্যানের কাছে অফ স্পিন বোলার হিসাবে একজন ভালো বোলার চলে আসবে। এবং যদি টিম সেকেন্ড ব্যাটিং করে স্ট্রাগল করে সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাটার হিসাবেও কাজে লাগাতে পারবে ওয়াশিংটন সুন্দরকে। তো ওয়াশিংটন সুন্দর যদি ফাইনালে খেলে আমার মনে হয় খুব ভালো হবে ওয়াশিংটন সুন্দর যদি খেলে। আর 3 নম্বর হচ্ছে কেএল রাহুল। কেএল রাহুল কিন্তু অসাধারণ ব্যাটিং করতে, কিন্তু ব্যাটিং পজিশনটা যে পজিশনে নামছে সেখান থেকে কিন্তু ম্যাচ ফিনিশ করছে। কেএল রাহুলকে নিয়ে কিন্তু প্রশ্ন এটাই যে কেএল রাহুলকে কি আগে নামানো যেতে পারে, বা কেএল রাহুলের ব্যাটিং অর্ডারটাকে উপরের দিকে নিয়ে আসা যায় কিনা, এইটাই হচ্ছে প্রশ্ন, আর কিছু না। কেএল রাহুলের যে ফর্ম রয়েছে, কেএল রাহুলের কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে কিপিংয়ে কিন্তু অনেক জায়গায় আছে যেখানে রান আউটের জায়গায় বল ঠিকমতো গ্লাভসে কালেক্ট করতে পারেনি বা ক্যাচ মিস হয়ে যাচ্ছে। সেই জায়গাটা একটুখানি চিন্তায় রাখছে কেএল রাহুলের কিপিংটা। আদার্স কিন্তু কোনো চিন্তা নেই। তবে ইন্ডিয়ার ব্যাটারদের মধ্যে রোহিত শর্মাকেও কিন্তু ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে ওপেনিংয়ে, কারণ ওপেনিংয়ে যদি রোহিত শর্মা শুভমান গিল একটা ভালো স্টার্ট দিতে পারে তাহলে কিন্তু প্রথম ব্যাটিং করুক কি সেকেন্ড ব্যাটিং করুক, পরের যে ব্যাটাররা আছে বিরাট কোহলি আছে, শ্রেয়াস আইয়ার আছে, কেএল রাহুল আছে, হার্দিক পান্ডিয়া আছে, অক্ষর প্যাটেল আছে, এদের কিন্তু সুবিধা হবে বা এদের কিন্তু মাথায় অতটা চাপ থাকবে না। প্রথম 10 ওভারটা ভাইটাল, সে ফার্স্ট ব্যাটিং করুক কি সেকেন্ড ব্যাটিং করুক, প্রথম 10 ওভারটা যদি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ভালো শুরু করে ব্যাটিংয়ে তাহলে কিন্তু টেনশন মুক্ত হয়ে পরে ব্যাটাররা যারা আছে তারা কিন্তু খেলতে পারবে। এবারে আসবো নিউজিল্যান্ড টিম। হ্যাঁ, নিউজিল্যান্ড টিমের কাছে কিন্তু অনেক ব্যাটার আছে যাদের কিন্তু ফর্ম অসাধারণ রয়েছে। প্রথমেই আসবো রাচি রবীন্দ্রের কথায়। আইসিসি ইভেন্টে রাচি রবীন্দ্রের কিন্তু 5টা সেঞ্চুরি হয়ে গেছে, তার মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই 2টো। তো রাচি রবীন্দ্রকে কিন্তু প্রথম দিকেই ফেরাতে হবে, নাহলে কিন্তু রাচি রবীন্দ্র বিশাল বড় হেডেক দিতে পারে বা হেডেক দেওয়ার মতো ব্যাটসম্যান। আর রাচি রবীন্দ্রের একটা জিনিস কি, ব্যাটিংটাও করে বলিংও কিন্তু স্পিন বলিং করে এবং উইকেট তোলার ক্ষমতা আছে বলিংয়ে। দ্বিতীয় কেন উইলিয়ামসন কিন্তু আগাগোড়াই ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলে, ভালো ব্যাটিং করে। কেন উইলিয়ামসনের উইকেটটাও কিন্তু ভাইটাল। সঙ্গে ওপেনিংয়ে উইল ইয়াং কিন্তু মোটামুটি ব্যাটিং করে দিচ্ছে। কিপার টম লেথাম আছে। আর সবথেকে বড় কথা ক্যাপ্টেন মিচেল স্যান্টনার এত সুন্দর ক্যাপ্টেনশিপ করছে, ও বোলিং করছে। স্যান্টনারও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। স্যান্টনারের যে 10 ওভার দেয় সেই 10টা ওভারই কিন্তু ফ্যাক্টর, কারণ বোলিংটা অসাধারণ করছে। আর ফিল্ডার স্পাইডারম্যানের কথা তো না বললেই নয়, গ্রেহাম ফিলিপস।
ব্যাকফুট পয়েন্টে যেন স্পাইডারম্যান দাঁড়িয়ে থাকে, আবারও কিন্তু সেইভাবে দেখেই শট খেলতে হবে। ফিলিপসকে দেখলেই কিন্তু ভয় লাগে, পয়েন্টে ফিলিপস মানে সেই জন্টি রোডসের কথা মনে করিয়ে দিচ্ছে। তার কাছ থেকে বল বেরানো মানে একটা হেডেকের হয়ে যাচ্ছে, যে ব্যাটিং করছে এই রে পয়েন্টে ফিলিপস, এইরকম তো স্পাইডারম্যান বলা যেতে পারে। ফিল্ডিং কিন্তু নিউজিল্যান্ডের আরও একটা বড় অস্ত্র। ফিল্ডিংয়ে কিন্তু নিউজিল্যান্ড কম করে 30-40 রান বাঁচায়, আর যে ক্যাচগুলো নেয় আপনারা তো দেখেছেন অসাধারণ। সে কেন উইলিয়ামসনই বলুন, গ্র্যান্ট ফিলিপসই বলুন, যে নিউজিল্যান্ড পুরো টিমই অসাধারণ ফিল্ডিং। তাই ইন্ডিয়া যদি প্রথম ব্যাটিং করে ওই যে 40 রানের মতো সেভ করবে, তাহলে 300+ রান করলে কিন্তু তবে মনে করব সেভ, তা নাহলে কিন্তু ইন্ডিয়াকে লড়ে জিততে হবে। আর আপনারা জানেন কিনা জানি না, আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের সঙ্গে দুবার ফাইনালে দেখা হয়েছে। একটা 2000 সালে, তখন স্টিফেন ফ্লেমিং ক্যাপ্টেন ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি হারতে হয়েছিল। আর কেন উইলিয়ামসনের ক্যাপ্টেনশিপে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে হারতে হয়েছে। এই দুটো ফাইনালে কিন্তু নিউজিল্যান্ডের কাছে আমাদের হারতে হয়েছে। তাই এই 3 নম্বর ফাইনালটা কি হবে সেটা কিন্তু চিন্তায় থাকবে ভারতীয় সমর্থকরা। হালকাভাবে যদি ম্যাচ নেয় ইন্ডিয়ান টিম, তবে কিন্তু প্রবলেম আছে, তবে কিন্তু সমস্যা আছে। ম্যাচ খেলতে হবে কিন্তু ফাইনালের মতো খেলা, কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। এটা নিউজিল্যান্ড টিম, আর তাদের ফিল্ডিং অসাধারণ। তো বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? ম্যাচ কিন্তু 50-50। কেউ যদি ভাবে বা ইন্ডিয়ান সমর্থকরা যদি ভাবে যে ম্যাচে ইন্ডিয়া এগিয়ে থাকবে, তবে কিন্তু হবে না। মানে আরও কিছু প্রশ্ন চলে আসছে। কালকের হোস্ট কান্ট্রি মানে পাকিস্তান কাকে সাপোর্ট করবে? কারণ পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রথমে পাকিস্তানকে বিদায় করলো, তারপরে পাকিস্তান থেকে ফাইনাল নিয়ে চলে এলো দুবাইতে ভারত। ভেবেছিল ফাইনালটা অন্তত পাকিস্তানে হোক, তাহলে মনকে সাইয়ে দিতে পারবে, সেটাও হলো না। বাংলাদেশ তারা কি ভাববে? বাংলাদেশে সেই কলাগাছ মাউনিরা, আমাদের ইমন তালুকদার ভাই, সে কি করবে? সে তো আরও একটা চ্যালেঞ্জ করে বসে রয়েছে। তো চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ করছে, তারা কোন টিমকে সাপোর্ট করবে সেটাই ঠিক করে উঠতে পারছে না, কাকে সাপোর্ট করবে। তাদের কাছে এখন প্রথমে ছিল কলাগাছ মানে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবে, অস্ট্রেলিয়াও চলে গেল, পাকিস্তানও চলে গেছে, নিজের দেশও চলে গেছে, এবার রয়ে গেছে নিউজিল্যান্ড। তাহলে এবার নিউজিল্যান্ডকে সাপোর্ট করবে, মানে বাবা চেঞ্জ করাটা এদের কাছ থেকেই শিখতে হবে, কিভাবে একটার পর একটা বাবা চেঞ্জ করতে হয়। যাই হোক, কালকের ম্যাচ নিয়ে কিন্তু ইন্ডিয়ান যে প্লেয়ার আছে সবাই জানে কালকের বড় ম্যাচ কিভাবে বের করতে হবে, প্লেয়ারদের তাদের সেরাটা কিভাবে দিতে হবে, সেটা গৌতম গম্ভীর আমাদের কোচ, সেও রয়েছে সব কিছু। তবে ওই যে বললাম একটাই, কালকের ম্যাচে কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে হবে না, কালকের ম্যাচ কিন্তু সমানে লড়াই হবে। তাই 1 ইঞ্চি জমিও কিন্তু নিউজিল্যান্ড ছাড়বে না। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই আলোচনা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। কে জিতবে কালকে, ইন্ডিয়া না নিউজিল্যান্ড? আবারও কি নিউজিল্যান্ডের কাছে আর একটা ফাইনাল হারতে হবে? দুটো ফাইনাল আমরা কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরেছি, 3 নম্বর ফাইনাল। নিউজিল্যান্ডকে কি 3 নম্বর ফাইনালে হারিয়ে প্রতিশোধ নিতে পারবো? দেখা যাক কি হবে। কারণ গ্রুপ স্টেজে হারিয়েছিলাম অস্ট্রেলিয়াকে, মনে আছে? তারপরে কিন্তু ফাইনালে 2023-এ হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। এবারও কিন্তু গ্রুপ স্টেজে নিউজিল্যান্ডকে হারিয়েছি, আবারও কি ফাইনালে হারতে হবে না তো? ভয় তো থাকছেই, আমার তো থাকছে, আপনাদের কি থাকছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।